আমি বাংলাদেশে 10 লক্ষ বস্তিবাসী পরিবার নিম্নবিত্ত পরিবারকে ভাষানটেক প্রকল্পের ন্যায় আমি পুনর্বাসন কার্যক্রম করতে প্রস্তুত। আপনি হুকুম দিবেন, কাজ শুরু হয়ে যাবে। আপনার সরকারের কোনো টাকা লাগবে না। এখানে আমি কলমিলতা বাজার, এই আমি যেখানে বসে কথা বলছি, বিজয় সরণি সিগন্যালের পাশে, এটা আমার প্রপার্টি, 1 বিঘা জায়গা প্রায়। এখানে আমি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে 5,000 কোটি টাকা পাই, 5,000 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ পাই। বাংলাদেশের আদালতের আমার মালিকানার সপক্ষে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটার নির্দেশনা দেওয়া আছে। 2 মাসের মধ্যে আমাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আছে কোর্টের। কিন্তু মেয়র আতিক, তার সাথে আমি নির্বাচন করেছিলাম, প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম মেয়র হিসেবে উপনির্বাচনে 19 সালে, যার কারণে সে আমাকে এই টাকাটা ছাড় দিচ্ছে না। সে তো একা দেয় নেই, হাসিনা সরকার, হাসিনা তো তার সাথে আছে। এখন প্রশ্নটা হলো তারা দেয়নি। ডিসি ঢাকা বারবার চিঠি পাঠাচ্ছে মেয়র আতিকের কাছে যে আপনারা কোর্টের আদেশ অনুযায়ী প্রস্তাব পাঠান। এই সরকারের ডিসি ঢাকা সর্বশেষ 21 সালেও চিঠি পাঠাইছে, কিন্তু নো রেসপন্স। আমরা শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলাম, স্থানীয় সরকার মন্ত্রী যিনি ছিলেন তার কাছে বলেছিলাম, সংস্থার মন্ত্রণালয়কে বলছি, সরকারি ডিজিএফআই থেকে শুরু করে সবার কাছে বলেছি। বহুবার রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা প্রেস কনফারেন্স করেছি। দুর্ভাগ্য আমাদের, তারা আমাদের ডাকে সাড়া দেয়নি। তাই আমি যেটা বলতে পারি, অতীতে আমি ভাষানটেকের যে প্রপার বিল্ডিংগুলো বানিয়েছি আপনারা দেখে নেন, এগুলো আমাদের বাপ দাদার জমি জমা বিক্রি করে আমার ব্যবসায়ী পুঁজি দিয়েই করেছি। ব্যাংকের 1টি টাকাও কিন্তু এখানে নাই, কোনো সরকার আমাকে সাহায্য করে নাই, তাহলে ব্যাংকের টাকা পেতাম। আমাকে এইগুলো নিজের বাড়ি করে, এই যে 12তলা বিল্ডিং আমার ব্যক্তিগত, সেই বিল্ডিং আমি বিক্রি করে আমার থাকার জায়গাটুকু দেখে বাকি সব ফ্ল্যাট বিক্রি করে ভাষানটেকের গরিব দুঃখী মানুষের জন্য প্রজেক্ট করেছি। আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, ওই 5,000 কোটি টাকা, প্রত্যেকটা টাকা এই দেশের মানুষের কল্যাণের জন্য আমি বিনিয়োগ করব। আমি বড় বড় জায়গায় বড় বড় জিনিস বিনিয়োগ করতে পারতাম, 12তলা 15তলা বিল্ডিং ধানমন্ডি গুলশানে বানাতে পারতাম। আমি এই সাধারণ মানুষের জন্য কাজ করেছিলাম, আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা সহযোগিতা করুন। আপনাদের কাছে আমার সেই সহযোগিতা আমি শহীদ পরিবার হিসাবে আপনাদের কাছে দাবি করছি। আমাকে কাজ করার সুযোগ। আমার মূল দাবিটা হলো, দেখেন, আওয়ামী লীগ তো বিদায় নিল। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগকে সরাসরি যারা এই অপরাধ কর্মকাণ্ড আওয়ামী লীগকে করার জন্য সাহায্য করছে, দ্বাদশ সংসদ নির্বাচন করে যারা নির্বাচনে গিয়েছিলেন তারা তাকে সাহায্য করেছিলেন একটা নীল-নকশার কারণে। আওয়ামী লীগ তো থাকতো ছাত্র জনতা না থাকলে 5 বছরকে সারা জীবন কিয়ামত পর্যন্ত থাকতো। তাহলে এটা কে ডিজাইনটা করে দিয়েছিল? যারা আওয়ামী লীগকে রাখার জন্য এই খারাপ একটা পরিকল্পনার মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, প্রত্যেকটা লোক জাতীয় বেঈমান। তার মধ্যে আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের সময় আমি 2 জন মানুষের নাম উল্লেখ করতে বাধ্য হয়েছি, তাদেরকে জাতি সেলেক্ট করেছিল। তারা কি করে হঠাৎ করে বোল্ড পাল্টাইয়া হেডাম দেখাইয়া, তারা একজন হলো আমাদের ইব্রাহিম সাহেব, জেনারেল ইব্রাহিম সাহেব, আরেকজনকে ব্যারিস্টার শাহজাহান ওমর সাহেব। এদের কাছে জাতি কি এটা আশা করে? আমাদের মুখে তারা চুনকালি মেখে দিছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এরা অপরাধ জগতের বাসিন্দা হয়েছে, এদের সম্পদের হিসাব নেওয়া দরকার, এদের অবস্থান জানা দরকার। আমরা যদি, যেহেতু এদের 2য় মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমরা স্বাধীনতা পেয়েছি, আমার সৌভাগ্য, প্রথম মুক্তিযুদ্ধে আমার বাবা শহীদ হয়েছিলেন, আমার 2 মামা শহীদ হয়েছিলেন। 2য় মুক্তিযুদ্ধে আমি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম। সারা বছর আমাকে পাইছেন, আপনারা মাঠে পাইছেন, ভিডিও ফুটেজে পাচ্ছেন, আন্দোলন সংগ্রামে পেয়েছেন। সৌভাগ্য যে আমার মেয়ে, সেও নুরতাজারা ঐশী, সেও কিন্তু এই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, যদিও তার দল জেনারেল ইব্রাহিম সাহেব বাংলাদেশ কল্যাণ পার্টি, কিন্তু সে দলের শৃঙ্খলা ভেঙে সে কিন্তু মাঠে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, যার পরিণতি তাকে মাত্র কয়েকদিন আগে তাকে বরখাস্ত করা হয়েছে তার দল থেকে। এই মুহূর্তে, এই অবস্থাতে সে ব্যাপারে নুরতাজা ঐশী আলাদাভাবে বলবে, এটা তার রাজনৈতিক ব্যাপার, সে আমার কোনো সংগঠনের কি না। তো এখন আমরা অনেক কথা বলে ফেলছি।
আমি দেশবাসীকে বলবো, আর ভাষানটেক প্রকল্পের এবং বাসিন্দাদের প্রতি আমার একটু আবেদন আছে। এটা একটু আমার ব্যক্তিগত, যেহেতু ওই প্রকল্পে আমার মা শুয়ে আছে। আমি যখন প্রকল্পটা বাস্তবায়ন করি তখন আমার মা মারা যান। আমি তখন মাকে ওখানেই আমার তৈরি করা প্রায় কবরস্থানে 1 একর জায়গার উপরে গণকবর, যেটাকে বলেন আপনার জেনারেল কবর, সেটা করা হয়েছে সবার জন্য, সেই বস্তিবাসীদের জন্যই কবর। সেই কবরে আমার মাকেও শোয়া আনা। সাথে বড় ভাই। কিছুদিন পরে আমার বড় ভাই যখন মারা যায়, কারণ প্রকল্প চলাকালীন সময় আমার এই বাচ্চাদেরকে নিয়ে আমি কিন্তু প্রজেক্টই থাকতাম, এই গরিব মানুষের সাথে থাকতাম, তাদের জীবন সম্পর্কে আমার ধারণা আছে। বড় ভাইকে ওখানে দাফন করেছিলাম। আমার দাবি ছিল, আমি সরকারের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে আমি বহুবার চিঠি লিখেছি যে আমি যদি মারা যাই, কারণ আমার নানান কারণে এই এদের জুলুম নির্যাতনে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়ছিলাম। আমি লিখিতভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভূমি মন্ত্রণালয়ের কাছে বলেছিলাম যে আমার কবরটা যেন ভাষানটেক এই কবরস্থানে দেওয়া হয়, এটাকে নিয়ে যেন কোনো রাজনীতি করা না হয়। কিন্তু তারা কোনো আমার এই আবেদনে একাধিকবার আবেদন করেছে, তারা কিন্তু সাড়া দেয়নি আওয়ামী লীগ সরকার। আপনারা ভূমি মন্ত্রণালয়ের ফাইল দেখুন, সেখানে আছে, এবং আমাদের এই কি বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের নথি দেখুন। তো আমি আমার এলাকাবাসী, ভাষানটেকের প্রকল্পের ভিতরে যারা থাকেন কিংবা বাইরে থাকেন, তাদের সবার জন্য আমার কয়েকটি পরামর্শ এবং আমার আবেদন, আপনারা যারা আমাকে ভালোবাসেন। 1 নম্বর হচ্ছে, আপনারা রাষ্ট্রীয় কোনো সম্পদ রাগ অভিমানের কারণে, দুঃখ দুর্দশার কারণে নষ্ট করবেন না, ধ্বংস করবেন না। রাষ্ট্রীয় সম্পদগুলো কিন্তু আমরাই কিন্তু এখন ক্ষমতায় আছি, দায়িত্বে আছি, আমরাই আগামীতেও ইনশাল্লাহ দায়িত্ব থাকব। সেই জন্য এই সম্পদগুলো আপনারা দেখে রাখবেন। দ্বিতীয়ত হলো, কেউ যদি নষ্ট করতে চায় শক্ত হাতে প্রতিহত করার ব্যবস্থা নেবেন। আপনার নিজের নিরাপত্তা, নিজের সম্পদ রক্ষার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন, একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন, কথাবার্তা বলবেন, সম্পর্ক উন্নয়ন করবেন। প্রকল্পের এলাকার ভিতরে বা বাইরে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদের নামের তালিকা প্রস্তুত করুন, তাদেরকে যারা সাহায্য করছে তাদের নামের তালিকাও প্রস্তুত করুন। সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাইরেও নতুন নতুন সন্ত্রাসী তৈরি হচ্ছে, তাদেরকে আপনারা তাদের নামের তালিকাও তৈরি করুন। পরবর্তীতে আমি আবারও বলবো, আওয়ামী লীগ যেহেতু একটা সন্ত্রাসী দল, আমি মনে করি এই দল সরকারিভাবে ঘোষণা করবে খুব শীঘ্রই এটা বাতিল করার জন্য। আমরা আওয়ামী লীগের কোনো নাম নিশানা, কোনো চিহ্ন বাংলার মাটিতে দেখতে চাই না। আপনারা এই কার্যক্রমটাকে সফল করার জন্য নিজেদের মনকে প্রশ্ন করুন, প্রস্তুত হন, তৈরি হন। এর বাইরে আমার ভাষানটেক প্রজেক্টে 2010 সালে আমার পরিবারকে ওখান থেকে যেভাবে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনার নির্দেশে কর্নেল ফারুক, অবসরপ্রাপ্ত এবং ভূমি মন্ত্রণালয়ের তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রীরা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এলাকার লোকাল এবং তাদের উচ্চ পর্যায়ে, তাদের দ্বারা যে আমার বাড়ি লুণ্ঠন হয়েছে, যে মালামালগুলা যারা লুণ্ঠন করে নিয়েছেন তারা মালামালগুলো ফেরত দেবেন। এবং যারা নিয়েছেন, আপনারা যারা জানেন, চিনেন, তাদের তালিকাগুলো পূর্ণাঙ্গ তৈরি করুন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যারা যারা মামলা করতে চান তারা মামলা প্রস্তুত করুন, আমাদেরকে জানান। শুধু আমাদের না, আপনাদের নিজেদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা তৈরি করুন। অপরদিকে বিআরপিতে, ভাষানটেক পুনর্বাসন প্রকল্পে আমার রেখে যাওয়া কয়েক হাজার রেডি ফ্ল্যাট, সেগুলো কিন্তু তারা জবরদখল করছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। যারা যারা জবরদখল করেছেন, আমার সাইন সিগনেচার অনেকে জাল করেছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অনতিবিলম্বে ফ্ল্যাটগুলো খালি করে দেন। আর যারা প্রকল্পের ভিতরে বৈধভাবে কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকের কাছে আমি টাকা পয়সা পাওয়ানো ছিলাম, অনেক টাকা আপনাদের বাকি ছিল, আপনাদেরকে ফ্ল্যাটে তুলে দেওয়া হয়েছিল, আপনারা আপনাদের বকেয়া টাকা আমাদেরকে পরিশোধ করে দেবেন, যত তাড়াতাড়ি পারেন দেবেন। এর বাইরেও আমি জাতির মাধ্যমে জাতিকে জানাতে চাই, আমাদের ভাষানটেক থানা, এটা কিন্তু অবৈধভাবে থানা হিসেবে আছে, এটা কিন্তু কমিউনিটি সেন্টার বানিয়েছি আমি। এইটাকে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে থানা হিসাবে ডিক্লেয়ার করে আমার কমিউনিটি সেন্টারটা দখল করা হয়েছে। আমি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো,
দয়া করে আপনি বাসানটেক থানা বলতে যেই জায়গাটাকে থানা হিসেবে আছে এখানে থানা বসাবেন না। আপনি এই পুলিশদেরকে নির্ধারিত তাদের জন্য জায়গা অন্য জায়গায় করবেন, এটা ছেড়ে দেবেন আপনারা। এটা গরিবের কমিউনিটি সেন্টার। আমার এই প্রকল্পে 1 লক্ষ মানুষ বসবাস করবে। 1 লক্ষ মানুষের দৈনন্দিন জীবনে কমিউনিটি সেন্টার কিন্তু একটাই বানাইছি আমি। তো সেই জায়গাতে আপনারা কিন্তু এই থানাটা আবার বসাবেন না। তো যাই হোক, আমার আর তেমন কিছু না বলি, অনেক কিছু বলার আছে, ভবিষ্যতে বলবো। আমরা আগামী একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, সেটা আমরা পরে জানাবো আপনাদেরকে। ভালো থাকেন, সুন্দর থাকেন।